আমেরিকার হামলায় ইরানে দফায় দফায় বিস্ফোরণ, কুয়েত, বাহরাইন, জর্ডানে তেহরানের পাল্টা আঘাত, বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সার্ভিডেনকোর পদত্যাগ, মন্ত্রিসভায় বড় রদবদলের ঘোষণা জেলেনস্কির। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি তাসনিম মিতু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। বেসামরিক স্থাপনা সহ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে। আমেরিকা জানিয়েছে হরমুজে তেহরানের হামলার জবাব দিচ্ছে তারা। ন্যাটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটকর হুঁশিয়ারি করেছেন, ইরান আগ্রাসী হলে তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে আমেরিকার হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের জেরে আবারও আমেরিকার নিশানায় ইরানের বেসামরিক স্থাপনা। মাসাহারে একটি পানির পাম্পে ওয়াশিংটনের বোমা হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে খুজিস্তান প্রদেশের 8টি শহর। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে বন্দর আব্বাস এবং কাছের কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতেও হামলা করা হয়। সেই সাথে আইআরজিসির নৌযান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতাকে দুর্বল করা। ওয়াশিংটনের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের আমেরিকার সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলোতে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলার পর আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইন জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। আরও হামলার শঙ্কায় সতর্কতা জারি করেছে বাহরাইন। নেটোতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার হুঁশিয়ার করেছেন, ইরান আগ্রাসী হলে তার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে আতঙ্কিত করা যাবে না। পক্ষগুলোর মধ্যেকার সমঝোতা স্মারকটি দেখুন। যদি জাহাজ চলাচলে হামলা হয় অথবা ইরানিরা আগ্রাসী আচরণ করতে চায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি দিয়ে তার জবাব দেবেন। ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী উন্মুক্ত। তবে এই দাবি নাকচ করে তেহরান বলছে, স্থিতিশীলতা এবং শান্তি ফিরিয়ে না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে কোনো ধরনের যাতায়াতের অনুমতি দেবে না তারা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। উপসাগরের দেশগুলো থেকে আমেরিকার হামলার ব্যাপারে সতর্ক করেছে ইরান। তেহরানের হামলায় এসব দেশের ভূখণ্ড ব্যবহার হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এছাড়া ওয়াশিংটনের ঘাঁটি থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের হামলার বৈধ লক্ষ্য হিসেবেও বিবেচিত হবে বলে জানিয়েছে তেহরান। টানা চতুর্থ দিনের মতো ইরানে আক্রমণ অব্যাহত রেখেছে সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে বর্বর এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকার অবৈধ ও অপরাধমূলক যুদ্ধ পরিচালনার ক্ষেত্র হয়ে উঠছে বলেও অভিযোগ করা হয়। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 3% বেশি। এতে ব্যারেল প্রতি দাম উঠেছে $78। আমেরিকান ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ছাড়িয়েছে $73। রয়টার্সের প্রতিবেদন বলছে, হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $80 উপরে উঠতে পারে। সেই সাথে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি হতে পারে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। সংঘাত বন্ধে গেল 17 জুন একটি সমঝোতায় পৌঁছায় ইরান ও আমেরিকা। যদিও 1 মাস না যেতেই তা ভেস্তে যেতে বসেছে। এমন অবস্থায় আবারও থমকে গেল হরমুজের পথ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
হৃদয়ে জুড়ে। হরমুজ প্রণালী এড়াতে ভূমধ্যসাগরীয় পাইপলাইন চালুর পরিকল্পনা করছে সিরিয়া, ইরাক ও আমেরিকা। ইরাকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক নেতারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে এ নিয়ে চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। প্রতিবেদন বলছে 500 মাইল দীর্ঘ এই পাইপলাইন পুনরুজ্জীবিত হলে হরমুজে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। ইরান আমেরিকার যুদ্ধে হরমুজ নিয়ে যখন সংকট বাড়ছে তখন এর বিকল্প ভাবছে ভুক্তভোগী দেশগুলো। তেহরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে চাইছে আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। এমন অবস্থায় ইরাক, সিরিয়া এবং আমেরিকা একটি ঐতিহাসিক 500 মাইল দীর্ঘ পাইপলাইন পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। এই পাইপলাইন ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে সিরীয় উপকূলীয় শহর বানিয়াসের ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত। 1952 সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানি দৈনিক 3 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার এই পাইপটি নির্মাণ করে। 80 দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এই লাইন বন্ধ করে দেয়। পরবর্তীতে 2003 সালে আমেরিকার আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং বর্তমানে এটি সম্পূর্ণ অকার্যকর। পাইপলাইনটিকে আবার সচল করতে হলে এর স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প এবং বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ নতুন করে মেরামত বা প্রতিস্থাপন করতে হবে, যাতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে এ নিয়ে একটি নতুন চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। ইরাক তার মোট উৎপাদিত তেলের প্রায় 95% হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি করে থাকে, যার ফলে ইরানের এই অবরোধে বাগদাদ সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকির মুখে। বিশ্লেষকদের মতে যুদ্ধের বাস্তবতায় ইরাককে সিরিয়ার সাথে এই কৌশলগত চুক্তিতে আসতে বাধ্য করছে, কারণ হরমুজ এড়াতে সিরিয়ায় এখন ইরাকের জন্য সবচেয়ে বিকল্প পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ মোট 13 জনকে হত্যার একটি তালিকা প্রকাশ করেছে ইরানের একটি সরকারি সংবাদপত্র। তেহরানের প্রভাবশালী দৈনিক হামশাহরির অনলাইন সংস্করণে এই তালিকা প্রকাশ করা হয়। খামেনি হত্যার পর রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে ও কট্টরপন্থীদের চাঙ্গা রাখতেই এই তালিকা প্রকাশ বলে ধারণা করছেন অনেকে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হত্যাকাণ্ডের পর থেকেই ওয়াশিংটন আর তেল আবিবের বিরুদ্ধে চরম প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে তেহরান। এবার ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংবাদপত্রে সেই তালিকাই প্রকাশ করা হলো। তেহরান পৌর কর্তৃপক্ষ পরিচালিত দেশটির অন্যতম রক্ষণশীল ও প্রভাবশালী সংবাদপত্র হামশাহরি পত্রিকাটির অনলাইন সংস্করণে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ 13 বিশ্ব নেতার ছবি দিয়ে তাদের হত্যার বা প্রতিশোধের মূল লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। কারাবন্দের পোশাকে ব্যঙ্গাত্মকভাবে তাদের উপস্থাপন করেছে ইরানি সংবাদপত্রটি। ট্রাম্প ও নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় রেখে ছবির পাশে বড় অক্ষরে লেখা হয়েছে, প্রতিশোধ নিশ্চিত। আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের পর তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কড়া হুঁশিয়ারির পরপরই এই তালিকা প্রকাশ পেল। এই হিটলিস্টে আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের নামও রয়েছে। প্রতিশোধের তালিকায় স্থান পেয়েছেন ইউরোপের শীর্ষ নেতারাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্কসের ছবিও প্রকাশ করেছে পত্রিকাটি। তবে রবিবার পত্রিকার মূল প্রিন্ট বা মুদ্রণ সংস্করণে এই তালিকাটি রাখা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, খামেনি হত্যার পর ইরানের ভেতরে যে রাজনৈতিক ধাক্কা লেগেছিল তা সামাল দিতে এবং দেশটির কট্টরপন্থীদের চাঙ্গা রাখতেই দেশটির সরকারি সংবাদ মাধ্যমের এ তালিকা প্রকাশ। খামেনি পুত্র মুজতবা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আরও কট্টর সামরিক অবস্থান নিতে যাচ্ছেন বলেও মনে করছেন অনেকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দোহায় সমাহিত করা হয়েছে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে।
রবিবার সকালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত এই নেতা। মাগরিবের নামাজের পর রাজধানীর আবদ আল ওয়াহাব মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আড়ম্বরহীন এক আয়োজনে শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হয় শেখ হামাদকে। পরে তার ছেলে ও কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সাবেক আমিরের মরদেহ বহন করে দাফনের জন্য নিয়ে যান। দোহায় লুসাইল কবরস্থানে সমাহিত করা হয় তাকে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউরোপের তীব্র তাপপ্রবাহে ৮ দিনেই মারা গেছে ১০,০০০-এর অতিরিক্ত মানুষ। জুনের শেষ ৮ দিনে সেখানকার ২৭ দেশে মৃত্যু রেকর্ড করা হয়েছে। মৃতদের মধ্যে ৯,০০০-এর বেশি মানুষের বয়স ৬৫ বা তার উপরে। মহাদেশটির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এল নিনোর প্রভাবে এই প্রথমবার ভয়াবহ তাপপ্রবাহ ইউরোপে। এর ফলে তীব্র গরমে মৃত্যুর মিছিল দিন দিন বড় হচ্ছে সেখানে। গত জুন মাসের ২২ থেকে ২৮ তারিখ ফ্রান্স, স্পেন, ব্রিটেন ও অন্যান্য দেশে দাবদাহ সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন সব ধরনের কারণে মৃত্যুর হিসাব নথিভুক্ত করা হয়। তবে বিশেষজ্ঞদের মতে ওই সপ্তাহে কোনো বড় মহামারী বা অন্য কারণ ছিল না। তাই এই অতিরিক্ত ১০,৬৫০ জনের মৃত্যুর জন্য তীব্র গরম দায়ী হতে পারে বলে ধারণা করছে তারা। এর আগের ৮ সপ্তাহে এই দেশগুলোর সম্মিলিত গড় মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০০ জন কম ছিল। তবে জুনের শেষের তীব্র দাবদাহ শুরু হয়। এতে ইউরোপ জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ওই সময়ে ফ্রান্স, স্পেন ও ব্রিটেনে তাপমাত্রার আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। গবেষণা বিষয়ক সংস্থায় ইউরোমোমোর প্রতিবেদন অনুযায়ী জুনের শেষ সপ্তাহে কেবল ফ্রান্স এবং বেলজিয়ামেই উচ্চ মাত্রায় অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেলজিয়ামের পাবলিক হেলথ ইনস্টিটিউট সায়েন্সানোর মতে ২০০০ সালের পর এবারই কোনো দাবদাহে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মে ও জুন মাসের দাবদাহের সময়ে কেবল ব্রিটেন ও ওয়েলসেই তাপজনিত কারণে ২৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউকে মেট অফিস এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ গবেষণায় দেখা গেছে এসব মৃত্যুর ৪২%-ই মূল কারণ অতিরিক্ত তাপমাত্রা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সাভারিজেনকো। মাত্র ১ বছর দায়িত্ব পালনের পর রবিবার নিজ পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে তার পদত্যাগের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি জানান দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এর অংশ হিসেবে সহযোগী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে ইউলিয়াকে নতুন দায়িত্ব দেওয়া হবে বলে জানান জেলেনস্কি। পেশায় অর্থনীতিবিদ ইউলিয়া স্ভিরিডেনকো ২০২৫ সালের জুলাই মাসে ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি ১ বছর প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান এবং ৪ বছর অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার মন্ত্রিসভায় বড় রদবদলের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ইউলিয়া। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে তারা দুজন মিলে এমন সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়ার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেনস্কি। পাশাপাশি তাকে নতুন দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন। ইউক্রেনের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য সংসদের অনুমোদনের প্রয়োজন হয়, আর তার পদত্যাগের পর পুরো সরকারের পতন ঘটে। তবে যুদ্ধ চলাকালীন ইউক্রেনে সামরিক আইন জারি হয় এবং রাজনৈতিক রদবদল ঘটে। তাই মেয়াদ শেষ হওয়ার পরেও দায়িত্বে আছেন ২০২২ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কি। বিরোধী দলীয় নেতা ইউরোস্লাভ জেলেনজেনিয়াক জানান, জ্বালানি সংস্থার প্রধান সেরহি কোরেৎস্কির সরকার প্রধান হিসেবে মনোনীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে স্ভিরিডেনকো আমেরিকায় ইউক্রেনের নতুন রাষ্ট্রদূতের পদ পাবেন বলে ধারণা করছেন তিনি।
আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন শহরে অন্তত 11 জন নিহত হয়েছেন। তাদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়েছেন আরও অন্তত 10 রুশ নাগরিক। শুধু মস্কোতেই নিহত হয়েছেন 3 জন। ড্রোনের আঘাতে শহরটির বেসামরিক ভবনে আগুন ধরে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনারগদর অঞ্চল। ইউক্রেনের হামলায় অঞ্চলটিতে মৃত্যু হয়েছে 7 জনের। কিয়েভের আরও অন্তত 340টি ড্রোন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সিরিয়ার নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে নতুন অধ্যায়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সেই সাথে একটি আধুনিক সিরিয়া গড়ে তুলতে চান আহ্বান জানান তিনি। সেই সাথে সংসদকে দায়িত্ব ও যোগ্যতার একটি মডেল হিসেবে গড়ে তুলতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 1 জুলাই সিরিয়ার 70 জন আইন প্রণেতার নাম ঘোষণা করে যাদের প্রেসিডেন্ট আল শারা সংসদে নিযুক্ত করেছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী নিযুক্ত 70 জন সদস্যের মধ্যে 15 জন নারী। 2024 সালের অক্টোবরে বাশার আল আসাদ শাসনের পতনের পর এটি প্রথম সংসদীয় বৈঠক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। দলের প্রশাসনে কাজ করতে পারবেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নামে তিনি কোনো নির্দেশও দিতে পারবেন না। বিদ্রোহী নেতা ঋতুব্রতের সাথে পাল্টাপাল্টি বিরোধের জেরে অন্তর্বর্তী এই নির্দেশ জারি করেছে আলিপুর আদালত। এছাড়াও মমতা সহ কালীঘাট তৃণমূলের নেতারা দলের পদাধিকারী হিসেবে পরিচয় দিতে পারবেন না বলে জানিয়েছে আনন্দবাজার। পরিচালনা করতে পারবেন না দলের ব্যাংক অ্যাকাউন্টও, এমনকি দলের নথিপত্র বা সম্পত্তি নিয়েও কোনো পদক্ষেপ নিতে পারবেন না এই নেতা। এর আগে মমতা দলের তহবিল অন্যত্র সরিয়ে ফেলতে পারেন এই শঙ্কায় আলিপুর আদালতে মামলা করেন জুই বিশ্বাস। এরপরই তৃণমূলের আসল সভাপতি সাধারণ সম্পাদককে তা নির্বাচনের জন্য শুনানি হবে বলে জানায় আদালত। অন্তর্বর্তী নির্দেশ হিসেবে মমতার প্রশাসনিক কাজে নিষেধাজ্ঞা আনা হয়। তবে মামলার শুনানির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের অন্যদের বক্তব্য আদালত শোনেনি বলে জানাচ্ছে আনন্দবাজার। 6 আগস্ট মামলার পরবর্তী শুনানি। জন্মহারের রেকর্ড পতন ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সাউথ কোরিয়া। তরুণ তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দিতে বৌদ্ধ মন্দিরে আয়োজন করা হয় ব্লাইন্ড ডেট বা সঙ্গী খোঁজার ব্যতিক্রমী আয়োজন। সম্প্রতি দেশটির 100 বছরের পুরনো এক মন্দিরে হয়ে গেল তেমনই এক আয়োজন, যেখানে 20 জন তরুণ তরুণী অংশ নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে 5টি নতুন জুটি। চোখে কালো কাপড়, একজন আরেকজনের হাত ধরে পা বাড়াচ্ছেন সামনের দিকে, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন পাশের সঙ্গীটি। সাউথ কোরিয়ার ইয়াংয়াং কাউন্টির 100 বছরের পুরনো নাকসানসা মন্দিরে শনিবার দেখা গেল এমনই এক অন্যরকম দৃশ্য। এটি আসলে কোনো ধর্মীয় আচার কিংবা রিয়েলিটি শো নয়, বরং তরুণ তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দেওয়ার একটি অভিনব আয়োজন। সাউথ কোরিয়ার বুদ্ধিস্ট ফাউন্ডেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার 2023 সাল থেকে এই ম্যাচমেকিং রিট্রিট বা ব্লাইন্ডেড প্রোগ্রামের আয়োজন করে আসছে। মূলত দেশটির কমে যাওয়া জন্মহার বাড়াতেই এই উদ্যোগ। এবারের এই আয়োজনে অংশ নেন 20 ও 30 ঊর্ধ্ব 10 জন তরুণ এবং 10 জন তরুণী। তবে প্রথাগত ডেটিংয়ের চেয়ে এটি বেশ আলাদা। লটারি বা নিজেদের জিনিসপত্র মিলিয়ে এখানে তৈরি হয় জুটি। এরপর একসঙ্গে চা খাওয়া, সমুদ্রের পাড়ে কাপল ইয়োগা আর খোশ গল্পের মধ্য দিয়ে একে অপরকে চেনার সুযোগ পান তারা। সবাই বলে দেশের জন্মহার কমছে, মানুষ বিয়ে করতে চাইছে না, কিন্তু আমার চারপাশের সবাই ঠিকই প্রেম করছে, বিয়ে করছে। ওদের দেখে আমারও ইচ্ছে জাগে। আর যেহেতু এটা মন্দিরের আয়োজন, তাই ভেবেছিলাম এখানে নিশ্চয়ই ভালো ছেলে পাওয়া যাবে। সাধারণ মানুষের মাঝে এই আয়োজনের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। মাত্র 20টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন রেকর্ড 4225 জন তরুণ তরুণী।
মন্দিরের মতো শান্ত পরিবেশে মানুষের সাথে পরিচিত হওয়াটা একদম নতুন এক অভিজ্ঞতা। আমার খুব ভালো লেগেছে। এখানে এসে খুব গুরুত্ব দিয়ে জীবনসঙ্গী খোঁজার বিষয়ে ভাবা যায়। সাউথ কোরিয়ায় বর্তমানে জন্মহার কিছুটা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। 2025 সালে দেশটির জন্মহার ছিল 0.80। এই ধারা অব্যাহত থাকলে 2072 সালের মধ্যে দেশটির জনসংখ্যা 51 মিলিয়ন থেকে কমে মাত্র 36 মিলিয়নে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা বলছেন এটি শুধু জুটি মেলানোর জায়গাই নয়, বরং এর মাধ্যমে তরুণেরা যেন দেশের ভবিষ্যৎ সংকট নিয়ে ভাবার সুযোগ পান, সেটাও একটা বড় উদ্দেশ্য। শনিবারের এই আয়োজনের মাধ্যমে 5টি নতুন জুটি দেখছেন একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।